পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তবে গণতন্ত্রের যাত্রা শুরু হবে ১২ই ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে। তবে ভোট নিয়ে কোনো মহল চক্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের কায়দায় ভোট ডাকাতির পায়তারা করছে একটি মহল। ভোটের নামে বেহেশতের টিকিট বিক্রি করে দলটি মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সিলেটের নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। অলি আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মাঠে পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় আলিয়া মাদ্রাসা ময়দান। নেতাকর্মী আর সমর্থকদের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। তিল ধারণের ঠাঁই ছিল না সেখানে। লাখো মানুষের সমাবেশে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে, কৃষি, স্বাস্থ্য ও বেকার সমস্যা সমাধানে তার দলের নেওয়া পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষিত মা গড়ে তুলেছেন, বিএনপির আগামী সরকার গড়ে তুলবে স্বাবলম্বী মা। এসব বাস্তবায়নে সিলেটবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। যদি ইনশাআল্লাহ আপনারা আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। বলেন, স্বৈরাচারের পতনে গণতন্ত্রের অগ্রযাত্রার অর্ধেক পূর্ণ হয়েছে, পরিপূর্ণতা পাবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। 15 বছরে আমি ডামি ও রাতের ভোটের নামে ভোটাধিকার নিয়ে তামাশা হয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ভোট ডাকাতির পথে হাঁটছে কোনো মহল। একটি দল মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছে, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দোজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। একটি দলের 71-এর ভূমিকা বিতর্কিত উল্লেখ করে তার দলের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দেন তারেক রহমান। কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পেন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আজ আরও 6 জেলায় 6টি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
সিলেটে তারেক রহমানের গাড়ি বহরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানান। আসলে সিলেটে যে আলিয়া মাদ্রাসা মাঠ, বিশেষ করে নগরের ভিতরে, সেই আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষ করে তারেক রহমানের যে লাল সবুজের গাড়িটি করে তিনি নির্বাচনী এই পথসভা বা জনসভায় এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, সেটি কিন্তু রওনা হয়েছে। আমরা পথিমধ্যেই রয়েছি, সিলেট শহর থেকে বেরিয়ে পড়েছে গাড়িটি এবং সেটি যাচ্ছে এখন মৌলভীবাজারের দিকে। মৌলভীবাজারে সেখানে আরেকটি সভায় তিনি বক্তব্য রাখবেন এবং এরপরে হবিগঞ্জে আরও একটি সভায় তিনি বক্তব্য রাখবেন। সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠে যে বক্তব্য তিনি রেখেছেন সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে সিলেটের যে মানুষ, বিশেষ করে ইলিয়াস আলী সহ বিভিন্ন মানুষের জীবনের বিনিময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার এবং মানুষের অধিকার রক্ষিত হচ্ছে এবং যে পরিবর্তনের সূচনা হয়েছে, সেই জন্য সামনে যে গণতান্ত্রিক উত্তরণে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি মানুষের কাছে ভোট চেয়েছেন, আহ্বান করেছেন এবং তিনি বেশ কয়েকটি অভিযোগ করেছেন। যেমন পোস্টাল ব্যালট নিয়ে তার অভিযোগ রয়েছে এবং তিনি বলেছেন যে পূর্বে যে ভোটের ডাকাতি হয়েছিল সেরকম পোস্টাল ব্যালটে এক ধরনের ডাকাতির কথা তিনি অভিযোগ করেছেন। পোস্টাল ব্যালটে ডাকাতি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন দিল্লি বা পিন্ডি নয়, অর্থাৎ এর আগে যে বিগত ফ্যাসিবাদী সরকারের কথা তিনি উল্লেখ করে বলেছেন তারা প্রতিবেশী এক রাষ্ট্রের আনুগত্য করত এবং সেই আনুগত্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সবচেয়ে প্রভুর কোনো স্থান নেই, আমাদের সবাই প্রতিবেশী বন্ধু, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আরেকটি বলেছেন যে মুক্তিযুদ্ধ বিরোধী একটি শক্তি দেশে বেহেশতের টিকিট বিক্রি করছে, এরকম অভিযোগ করে তিনি বলেছেন যে তারা মানুষের সাথে প্রতারণা করছে এবং আরও একটি ষড়যন্ত্র করা হচ্ছে। তো সব মিলিয়ে মৌলভীবাজারের পরে হবিগঞ্জ, হবিগঞ্জের পরে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পরে ভৈরব, কিশোরগঞ্জ এবং এরপরে নরসিংদী এবং এরপরে নারায়ণগঞ্জে 2500-এ গিয়ে সবশেষ জনসভা হবে আজকের দিনে। জানছিলাম তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে। কিছুক্ষণের মধ্যে নিজ নির্বাচনী আসন ঢাকা 15 থেকে প্রচার শুরু করবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ঢাকার আরও কয়েকটি আসনে দলের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। ঢাকার বাইরে যাবেন শুক্রবার, প্রথম সফর উত্তরাঞ্চলে। এদিকে কুমিল্লা 11 প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রচার চালিয়েছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আবার চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের দখলে যাবে নাকি একটি নতুন বাংলাদেশের পথে এগোবে। আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে, সন্ত্রাসীদের দখলে যাবে। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম, আজ থেকে ঢাকা 15 আসনে নির্বাচনের প্রচার শুরু করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যে প্রচার শুরু করবেন তিনি। সে খবর জানাচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, ডাক্তার শফিকুরের নির্বাচনী প্রচার কখন শুরু হবে, বিস্তারিত জানাবেন। ইফতেখার, এই ঢাকা এই আসনের নির্বাচনী প্রচারণা শুরু হবে ঠিক দুপুর 2:30 নাগাদ এবং দুপুর 2:30টার পরে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখানে আসবেন। আমার পিছনে দেখাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু এখন দলে দলে এখানে যোগদান করেছে। দেখেছিলাম যে ঢাকার আশপাশের যে এলাকা সেগুলো থেকেও এখানে নেতাকর্মীরা এসেছেন, তারা ভিড় করছেন এবং তারা এমনটি বলছেন যে একটি অবাধ 13দশ জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে তারা জনগণকে একটি সঠিক পথ নিদর্শন করতে পারবেন, এমনটি তারা এখন পর্যন্ত বলছিলেন। তো দেখেছি যে এই সভাকে ঘিরে রাস্তায় তেমন যানজট দেখা যায়নি। জামাতের যারা স্বেচ্ছাসেবক, যারা কর্মীরা রয়েছেন, তাদেরকে দেখেছিলাম রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করতে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের ঘটনা না ঘটে সেজন্য, সেই ব্যবস্থার জন্য তারা সেই রাস্তায় অবস্থান করছিলেন এবং এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এখানে দেখেছিলাম। এখন পর্যন্ত দেখেছি যে সেই বিভিন্ন জায়গা থেকে তারা
মিছিল নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই জনসভায় অংশগ্রহণ করছিলেন এবং এই জনসভাটি কিছুক্ষণ পরেই শুরু হবে এবং জামাতের আমির এখানে যোগদান করবেন। তো এখান থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ ইফতেখার। জানছিলাম জামাতের নির্বাচনী প্রচারের খবর। নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই যাত্রা বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনের এ যাত্রাকে আধিপত্যবাদ বিরোধী যাত্রা হিসেবেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে ঐতিহাসিক 3 নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এই সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, গণঅভ্যুত্থানের দাবি ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এখনও অধরা রয়ে গেছে। 10 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে গণভোটে হ্যাঁ ভোটকে জয়ী করবে বলেও আশা প্রকাশ করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। প্রতীক বরাদ্দের পর আজ থেকে সারা দেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। চট্টগ্রাম 11 আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে নগরীর কদমতলী বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করেন। রাঙ্গুনিয়া রোয়াজারহাট বাজার থেকে পরিচ্ছন্ন কার্যক্রম দিয়ে প্রচারণা শুরু করেন 7 আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী। কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া মৌলভীপাড়া শিকদারপাড়া থেকে গণসংযোগ শুরু করেন। কুমিল্লা 6 সদর আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক, 5 আসনে জামাত প্রার্থী ডাক্তার মোবারক হোসেন প্রচারণা করেন। নাটোর সদর উপজেলার ছাতনিদিয়া হাট থেকে গণসংযোগ শুরু করেন 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শহরের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন জামাতের প্রার্থী ইউনুস আলী। নওগাঁ 5 সদর আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জামাত ইসলামী প্রার্থী আসম সাইম নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ আদেশ দেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 17 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। গত 18 জানুয়ারি শুনানি অভিযোগ গঠনের উপর শুনানি শেষ হয়। এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। গত 18 ডিসেম্বর 3টি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 5 আগস্টের পর 15 আগস্ট পর্যন্ত যে হত্যাগুলি হলো সেগুলির দায় কি তাদের উপরে পড়বে কিনা, তারা কিন্তু এই ধরনের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল এই 7 জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন। এই 7 জনই পলাতক আছেন। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। এবারে নির্বাচনে মোট প্রার্থীর 25.5%ই ঋণগ্রস্ত। তাদের ঋণের পরিমাণ 18,868 কোটি 52 লাখ টাকা। সকালে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। ঋণখেলাপিদের নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত হয়নি। ব্যবসাবৃত্তি রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি বলেও মনে করে টিআইবি। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। সংসদ নির্বাচনে দেয়া প্রার্থীদের হলফনামা বা আমলনামা প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
গত 5টি জাতীয় নির্বাচনের 8,000 হলফনামা বিশ্লেষণ করে এই প্রতিবেদন উপস্থাপন করে তারা। এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দলের 1981 জন প্রার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি 288 জন বিএনপির, স্বতন্ত্র 249, জামায়াত ইসলামী 222 আর এনসিপির 32 জন। ইসলামী রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা অতীতের 5টি নির্বাচনের মধ্যে এবারই সর্বোচ্চ। এবারের প্রার্থীরা অতীতের চেয়ে অধিক শিক্ষিত ও বয়সেও তরুণদের সংখ্যা বেড়েছে। তবে নারীর অংশগ্রহণ কমেছে, যা 5%-এরও নিচে। 891 কোটিপতি প্রার্থীর মধ্যে 27 জন শতকোটি টাকা সম্পদের মালিক, আর শীর্ষ 10 কোটিপতি প্রার্থীর মধ্যে 8 জনই বিএনপির প্রার্থী। 1 কোটি থেকে 10 কোটি টাকা রয়েছে 31.73% প্রার্থীর, 10 কোটি থেকে 50 কোটি রয়েছে 6.6% প্রার্থীর, 100 কোটি টাকার উপরে অস্থাবর সম্পদ রয়েছে 1.39% প্রার্থীর। মোট প্রার্থীর 25% ঋণগ্রস্ত। তাদের ঋণের পরিমাণ 18,868 কোটি 52 লাখ টাকা। গত 5টি নির্বাচনের মধ্যে দায়গ্রস্ত প্রার্থী কম হলেও ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। তবে এসব ঋণ খেলাপিদের নির্বাচনে সুযোগ দেওয়া উচিত হয়নি দাবি করে টিআইবি বলছে, ব্যবসাবৃত্তি রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি। আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম এই তিনটে একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মি দশার দিকে যাচ্ছে। নির্বাচনে 21 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকলেও তা ত্যাগ করেছেন, কিন্তু 2 জন প্রার্থীর ব্রিটিশ নাগরিকত্ব থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করার কথা জানায় সংস্থাটি। কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, নির্ভরযোগ্য তথ্য, যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। শীর্ষ ঋণগ্রস্ত দলগুলোর প্রার্থীর 10 জনের মধ্যে 9 জনই বিএনপির, 1 জন স্বতন্ত্র। আর কম ঋণগ্রস্ত দল বাংলাদেশ খেলাফত মজলিস। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় র্যাবের এক সদস্যকে হামলার ঘটনায় 29 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 জনকে আসামি করে মামলা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার 4 দিন পর গতরাতে র্যাবের সদস্য কাজী আব্দুর রহমান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। গত 19 জানুয়ারি সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালায় র্যাব। এ সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র্যাব সদস্য মোতালেব নিহত ও 4 জন আহত হন। তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় হবিগঞ্জে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, তারেক রহমানের প্রচারণা পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে তারেক রহমান আজকে সকাল থেকে যে যাত্রা শুরু করেছেন সিলেট থেকে, এখন তিনি হবিগঞ্জের এই জনসভায় কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। সিলেটের পর তিনি আসলে আর একটি জনসভায় বক্তব্য রাখতে পেরেছেন, সেটি হচ্ছে মৌলভীবাজার, এবং মৌলভীবাজারের পর তিনি এখন তার যে লাল সবুজের গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে তার সফর সঙ্গীদের নিয়ে রওনা করেছেন এই হবিগঞ্জের জনসভার উদ্দেশ্যে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রধান সড়কের পাশে এই জনসভা। ইতিমধ্যে মানুষে লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং মানুষ এই জনসভায় এসে উপস্থিত হয়েছে, যে যেখান থেকে পেরেছে জনসভায় উপস্থিত হয়েছে। এবং আমরা দেখেছি যে তারেক রহমান তার বক্তব্যে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে তিনি মানুষের জন্য যে পরিকল্পনা নিয়ে এসেছেন, পরিকল্পনার কথা বলছেন, সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চান কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য খাতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি জনগণকে বারবার বলেছেন যে তাদের সাথে জনগণ তাদেরকে সুযোগ দিলে, বিএনপিকে সুযোগ দিলে বিএনপি এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে পারবে। আর সেই জন্য ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। পাশাপাশি মৌলভীবাজারে তিনি একটি কথা বলেছেন যে তাদের বিএনপিকে প্রোটোকল দেওয়ার বিষয়ে যারা অধিক প্রোটোকল দেওয়ার বিষয়ে যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে আরও বেশি করে প্রোটোকল দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এবং তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে বিএনপি দেশের জন্য কাজ করবে, যেমনি অতীতে খালেদা জিয়ার নেতৃত্বে করেছিল। তো কিছুক্ষণের মধ্যে হয়তো হবিগঞ্জে এই জনসভায় এসে পৌঁছাবেন তিনি। জানছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর। নিরাপত্তার কারণ দেখিয়ে টি-20 বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তের পরিবর্তনের সুযোগ নেই।
বিসিবি কর্তা ব্যক্তি জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। পুড়ে গেছে ওষুধ, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল। ফায়ার সার্ভিস জানায় ভোররাতে দ্বিতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে চট্টগ্রামে এরা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। দেশে পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তবে গণতন্ত্রের যাত্রা শুরু হবে 12ই ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে। ভোট নিয়ে কোনো মহল চক্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের কায়দায় ভোট ডাকাতির পায়তারা করছে একটি মহল। ভোটের নামে বেহেশতের টিকিট বিক্রি করে এ দলটি মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সিলেটে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন হাসান মাহমুদের রিপোর্টে। সুরমা পাড়ের পুণ্যভূমি থেকে ধানের শীষের ঢেউয়ে জনতার উত্তাল তরঙ্গের দোলা লাগিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে মানুষের উপস্থিতি ছাপিয়ে যায় চতুর্পাশে। জনতার স্রোতের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এ অঞ্চলের মানুষের সংকট সমাধানে অতীতেও কাজ করেছে বিএনপি। তিনি বলেন, ইলিয়াস আলী সহ হাজারো নেতাকর্মীর প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই সামনের দিকে সাজাতে হবে এই দেশকে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে, হাফ পথে এসে দাঁড়িয়েছি, অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। পোস্টাল ব্যালট নিয়ে ভোট ডাকাতিরও অভিযোগ করেন তিনি। বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল বেহেশতের টিকিটের নামে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। দোজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক সেরেকি করা হচ্ছে, হচ্ছে না? কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন। এবার কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা,
1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি তারেক রহমান। একদিকে হারিয়েছেন গর্ভধারিণী প্রিয় মাকে, অন্যদিকে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নেতৃত্ব দিতে হচ্ছে দলকে। মায়ের শোক, একদিকে নির্বাচন, সব মিলিয়ে এমন বাস্তবতায় তারেক রহমান শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। আর দেশ জুড়ে তার এই নির্বাচনী প্রচারণায় সৃষ্টি হবে হয়তো ধানের শীষের জাগরণ। পরে মৌলভীবাজারের পথসভায় যোগ দিয়ে তারেক রহমান অন্য দলগুলোর নিরাপত্তা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রোটোকল দিতে হবে, প্রোটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, তাদের প্রোটোকল 3 ডবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা বিএনপিকে দেন 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল। পথে পথে তারেক রহমানকে অভিবাদন জানায় নেতাকর্মীরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সমাবেশে পৌঁছে তিনি বলেন, চা শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ে কাজ করবে বিএনপি। তিনি বলেন, ভোটের দিন সবাইকে আগে আগে কেন্দ্রে যেতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করবেন, ভোট কেন্দ্রের সামনে সকলে জামাত করে, ঠিক বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে। তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? করতে পারে না তারা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, হবিগঞ্জ। দেশে মানুষ আর ভোট ডাকাত ও ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঋণ খেলাপিদের নির্বাচনে নামিয়ে এখন ক্ষমতায় যেতে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে একটি দল। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় লোকে লোকারণ্য মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা 14-12 সহ আশপাশের কয়েকটি আসনের প্রার্থীরা। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতাকর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। উপরে তাদের খোলসটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় এই চাঁদাবাজি করে বেড়াচ্ছে। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্ল্যাট দেওয়ার কথা বলে বস্তিবাসীদের উচ্ছেদে পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান করেছি।
পরে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দিব না, বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। দেশে নতুন করে ফেসিবাদের উত্থান ঠেকাতে দাঁড়িপাল্লায় ভোট চান জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই ভাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে। নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। নারী পুরুষ সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাতের আমির। ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন, আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয় তাহলে আগামী 12 তারিখ জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। সমাবেশে ঢাকার 10 দলের মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী 10 ও 11 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। আজকে উপদেষ্টা পরিষদ সভায় 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি আর 10 ও 11 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা 3 দিন ছুটি পাবেন। এদিকে ঢাকার 7 সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2026 অনুমোদিত হয়েছে। ঢাকার 7টি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। আইসিসি দাবি মানেনি, তাই ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলতে যাওয়ার পুরনো সিদ্ধান্তেই অটল থাকল বাংলাদেশ সরকার। ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন শুধুই দর্শক। নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপে না যাওয়ার এই সিদ্ধান্ত, বলছেন ক্রীড়া উপদেষ্টা। মমিনুর রিপনের রিপোর্ট। যাদের জন্য এই খেলা, সেই ক্রিকেটারদের সংকট শুরুর 3 সপ্তাহ পর ডেকে নেওয়া হয় আলোচনার জন্য। সেই আলোচনার বিষয়বস্তু ও মীমাংসা আগেই ঠিক করা ছিল। নিরাপত্তার শঙ্কার সুনির্দিষ্ট অভিযোগের পরও আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন না মানায় একদিনের ডেডলাইনের মধ্যে তাই পুরনো পথে হেঁটেছে সরকার। আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে, এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট
সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। যদিও এখনো অসম্ভব এক আশা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ডেডলাইন পার হওয়ার পর সেই আশার ভিত্তি কি তার উত্তর অবশ্য জানা নেই। যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আইসিসির পূর্ণ সদস্য হওয়ার 26 বছর পর এবারই প্রথম কোনো বৈশ্বিক আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এটা নতুন ইতিহাস না দেশের ক্রিকেটের মোড় ঘুরে দেওয়ার দিন, সেই প্রশ্ন তোলা থাকলো সময়ের হাতে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতির মতো রাষ্ট্রের বড় ব্যাধি এখন আমলাতান্ত্রিক হয়রানি, এমনটা জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, হয়রানি বন্ধ করা না গেলে দুর্নীতি রোধ করা যাবে না। দুপুরে রাজধানী সিডা মিলনায়তনে সিজিএস আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হোসেন জিল্লুর প্রশাসনের নানা রেগুলেশন হয়রানির প্রধান উৎস, তাই জনগণের কল্যাণে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে হয়রানি বন্ধে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। অনুষ্ঠানে আলোচকরা জানান, সংস্কারের চেয়ে প্রশাসনের পুনর্বিন্যাস ও জবাবদিহিতা জরুরি। ব্যবসায়ীদের কর ছাড় শর্তযুক্ত হওয়া উচিত জানিয়ে তারা বলেন, কর ছাড় সুবিধা মানুষের উপকারে আসে কিনা সেটাও দেখতে হবে। অন্তর্বর্তী সরকারেরও কাজের স্বচ্ছতা দরকার জানিয়ে তারা বলেন, জনকল্যাণে এ সরকার কি করেছেন সেটা বলে যাওয়া উচিত। শিরোপার শেষ লড়াইয়ে কাল মুখোমুখি হতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এবারের আসরে অন্যতম শক্তিশালী দল নিয়ে চ্যাম্পিয়নের মুকুটটা পুনরুদ্ধার করতে চায় রাজশাহী। অন্যদিকে বিপিএলের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা চট্টগ্রাম। মিরপুর স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, তাই অন্যান্য বারের তুলনায় বিপিএলের ফাইনাল নিয়ে তেমন উত্তাপ নেই। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে চট্টগ্রাম রয়্যালস, অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে এই দলটি থেকে মালিকানা প্রত্যাহার করে নেওয়া হয়। শেষ মুহূর্তে বিসিবি এর দায়িত্ব নেয়। এবারের আসরে 34.6 গড়ে 173 রান আর 15 উইকেট নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী। তার সতীর্থ শরীফুল ইসলাম 24 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। ছন্দে থাকা রয়্যালসদের বোনাসও দিয়েছে বিসিবি। বিগত টিমগুলো তো ফ্র্যাঞ্চাইজি যেগুলো আর কি হেল্প করতো, তারাও চেষ্টা করতেছে ওইভাবে যে টিমের পরিবেশটা যেন ওইভাবে থাকে, তারা প্লেয়ারদের সাথে সবাই কথা বলে এবং টুকিটাকি বোনাসও কিন্তু বিসিবি আমাদের দিয়েছে। এদিকে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 1 সেঞ্চুরি সহ 344 রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ডেথ ওভারে অবদান রাখছেন পেসার রিপন মণ্ডল। শেষ সময়ে যোগ দিয়ে শক্তি বৃদ্ধি করেছেন নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন। আমরা রাজশাহী কিংস একবার রানার্স আপ হয়েছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম সেখানে। রাজশাহী রয়্যালস আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি টিম ম্যানেজার ছিলাম। সো সেই পুরনো স্মৃতি আমার সঙ্গে আছে। নতুন দিন নতুনভাবে একটা ম্যাচ খেলতে চাই, স্বাভাবিকভাবে চ্যাম্পিয়নশিপের যে লক্ষ্য সেই দিনটা সামনে ট্রফি উঁচিয়ে উন্মোচন করতে চাই। দুই দলের প্রত্যাশা জমজমাট লড়াই দিয়ে শেষ হবে এবারের বিপিএলের ফাইনাল। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।